এক ভয়ানক সাইকো কিলার যে নির্জন জঙ্গলে মানুষকে ফাঁদে ফেলে শিকার করে, কিন্তু তার নৃশংসতা সেখানেই শেষ নয়। সে মৃতদেহগুলোকে লবণ দিয়ে শুকিয়ে সাধারণ মানুষদের কাছে জার্কি বা শুকনো মাংস হিসাবে বিক্রি করে দেয়। তার কাছে এটি কেবল হত্যা নয়, বরং একটি ধর্মীয় প্রথা বা রিচুয়াল। কিন্তু এই সাইকো জানতো না, আজ সে যাকে শিকার বানাতে চলেছে সে কোনো সাধারণ কেউ নয়, বরং সে খাড়া পাহাড়ের গায়ে যমরাজের সাথে লড়াই করে অভ্যস্ত। আজকের এই সিনেমার প্রতিটি মোড়ে এমন থ্রিল অপেক্ষা করছে যা দেখে আপনার বুক কেঁপে উঠবে। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক হারহিম করা সার্ভাইভাল থ্রিলার অ্যাপেক্স। গল্পের শুরুতে আমরা সাশা এবং তার স্বামী টমিকে দেখতে পাই। তারা অস্ট্রেলিয়া থেকে নরওয়ে ট্রলওয়াল নামের একটি পর্বত আরোহণ করতে গিয়েছে, যা ইউরোপের সবচেয়ে উচ্চতম খাড়া পাহাড় হিসেবে পরিচিত। বরফে ঢাকা সে পর্বতের মাঝামাঝি একটি হ্যাঙ্গিং টেন্টের ভেতরে সাশা তার ক্ষত আঙ্গুলগুলিতে ব্যান্ডেজ বাঁধছিল। বাইরে তখন ভোরের নরম রোদ উকি দিচ্ছে। সাশা টমিকে ঘুম থেকে জাগিয়ে তোলে। তারা আবার ট্রেকিং শুরু করে। প্রথম দিকে সবকিছুই ঠিকঠাক ছিল। তাদের গন্তব্য পাহাড়ের চূড়ায় পৌঁছানো। সময় যেতে থাকে। একটা কাত হওয়া হেলে পড়া পাথর ধরে উপর উঠতে গেলে সাশা সেখান থেকে বারবার পড়ে যাচ্ছিল। টমি তাকে শান্ত হতে বলে, তবে সাশা বারবার ওপর ওঠার চেষ্টা করেই যাচ্ছিল। টমি জানায় এখন আমাদের থামা উচিত, কিন্তু সাশা হার মানতে রাজি ছিল না। তার একটাই কথা, এবার সে একেবারে চূড়ায় গিয়েই থামবে। টমি বলে এটা কোথাও চলে যাচ্ছে না, কাল সকালেও এখানেই থাকবে। তবুও সাশা নিজেকে ক্লান্ত করে বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, যার কোনো লাভ হচ্ছিল না। তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছিল। অন্যদিকে আবহাওয়া ক্রমশই খারাপ হচ্ছে, যে কোনো সময় তুষারঝড় শুরু হবে। কিন্তু সাশা বলছিল যে আর মাত্র 1 ঘন্টা লাগবে, আমরা উপরে পৌঁছে যাব। নিজের পাগলামের জন্য ঝড়কেও সে গুরুত্ব দিচ্ছিল না। আর এই কারণেই তো ক্লাইম্বিংয়ে পার্টনার সাথে রাখা হয়, যাতে একজন যখন জেদি হয়ে ওঠে তখন অন্যজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাই টমি সেই সঠিক সিদ্ধান্ত নিয়ে সেখানে তাঁবু খাটিয়ে দেয় এবং সাশাকে পরামর্শ দেয়, তুমি এত তাড়াহুড়া করো না, এখন আমারও বয়স হয়েছে, জানি না আমি আর কত চড়াই করতে পারবো। টমিকে কিছুটা হতাশ দেখাচ্ছিল, কারণ একদিকে সে তুফান নিয়ে চিন্তিত ছিল, আর অন্যদিকে তার লাকি কম্পাস তাকে বলছিল যে তার ভাগ্য এবার শেষ হয়ে গেছে। যদিও পাহাড়ের মাঝখানে ঝুলে থাকা অবস্থায় এমন কথা বলা ঠিক না। যাই হোক, তুফান যত বাড়ছিল তাদের চিন্তাও ততই বাড়ছিল। তখন নিচে নেমে যাওয়াই ছিল নিরাপদ অপশন, কিন্তু তাতে সাশার এতক্ষণের পরিশ্রম বৃথা যেত। টমি তাকে বিশ্বাস করায় যে তুফান থামলেই আমরা আবার ফিরে আসব। তাই তারা তাঁবু গুটিয়ে দুজনে নিচে নামতে শুরু করে। তীব্র বাতাসের বরফঝড়ের মাঝখানে অন্ধকারের বিপদ তো ছিলই, তার উপর হঠাৎ অ্যাভালঞ্চ মানে তুষারধস শুরু হয়, যার ফলে পাহাড় থেকে বরফ ও পাথর পড়তে থাকে। বিপদ বুঝতে পেরে টমি দ্রুত সাশাকে একটি খাঁজার নিচে পাঠিয়ে দেয়, যেখানে সে পাথরের আঘাত থেকে নিরাপদে থাকবে। কিন্তু সে নিজে সেফ কোনো স্থানে যেতে না পারায় একটি পাথরের ধস তার উপর আশ্রে পড়ে। ফলে টমি মাথায় আঘাত পেয়ে পড়ে গিয়ে দড়িতে ঝুলতে থাকে। তার কোনো হুঁশ ছিল না, সে বেঁচে আছে কিনা তাও বোঝা যাচ্ছিল না। কিন্তু যে দড়িতে সে ঝুলছিল সেটি ছিল সাশার হাতে, এবং দড়িতে এত বেশি ওজন থাকার কারণে সেফটি হার্নেসটিও খুলে যাচ্ছিল। সাশা বুঝে যায় ভাগ্য আজ তাদের পক্ষে নেই। সে দড়িটি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু এরকম পাহাড়ের চূড়ায় এক হাতে এভাবে দড়ি ধরে রাখা প্রায় অসম্ভব ছিল। তাই সে ছেড়ে দিতে বাধ্য হয় এবং টমি পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে যায়। তখন সাশার হার্নেসও খুলে যায়, কিন্তু সে পাহাড় আঁকড়ে ধরে নিজেকে বাঁচিয়ে রাখে। এরপর আমরা 5 মাস পরের দৃশ্য দেখি, যখন অনুশোচনায় দগ্ধ সাশা নিজের দেশ অস্ট্রেলিয়াতে ফিরে এসেছে কিছুটা সময় একান্তে কাটানোর জন্য, যাতে সে মনে শান্তি পায় এবং জীবনে এগিয়ে যেতে পারে। সেই দিন থেকে পাহাড়ে যাওয়া সে বন্ধ করে দিয়েছে। তার সব নেশা বা জেদ শেষ হয়ে গেছে এবং টমির সেই লাকি কম্পাসটি আজও সে তার কাছে রেখে দিয়েছে। সাশা অস্ট্রেলিয়ার ওয়েন্ড্রা ন্যাশনাল পার্কে গিয়ে পৌঁছায়, আর সেখানকার রেঞ্জার মানে বনরক্ষী তাকে সতর্ক করে জানায় একা এই জঙ্গলে না যাওয়াই ভালো হবে, কারণ এখানে নিখোঁজ হওয়ার ঘটনা অনেক বেড়ে গেছে, আর যারা মিসিং হয়েছে তাদের আর কোনো খবর পাওয়া যায়নি। মানুষগুলো বেঁচে আছে নাকি মারা গেছে তা কেউ জানে না। কিন্তু ভয়হীন সাশা সেখানে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তাই রেঞ্জার তার নাম ঠিকানা রেজিস্টারে লিখে নেয়, যা এখন বাধ্যতামূলক করা হয়েছে। সেখান থেকে বেরিয়ে সাশা একটি গ্যাস স্টেশনে পৌঁছায়, যেখানে সে স্টোর থেকে দরকারি জিনিস নিচ্ছিল। তখনই সেখানে থাকা দুজন শিকারী তাকে বিরক্ত করতে শুরু করে। তখন স্টোরে বেন নামের এক ছেলে এসেছিল, যার কি অর্থাৎ শুকনো মাংস বিক্রি করতে। সে ওই দুজন শিকারীকে ধমক দিয়ে বলে যে ম্যাডামকে বিরক্ত করো না। তখন তারা দুজন সেখান থেকে বাইরে চলে যায় এবং সাশা বেনকে ধন্যবাদ জানানোর জন্য তার থেকে 1 প্যাকেট জার্কি কিনে নেয়। যাওয়ার সময় সাশার গাড়ির জিপিএস কাজ করছিল না। সে ম্যাপ দেখেও কিছুই বুঝতে পারছিল না। তখন সে বেনের কাছে সাহায্য চায়। সে গ্র্যান্ড আইল ন্যারোসে যাওয়ার রাস্তা জিজ্ঞেস করলে
বেন তাকে দুটি রাস্তার কথা বলে, একটি সহজ পথ, একটি কঠিন পথ। কিন্তু কঠিন পথটিতে দৃশ্য খুব সুন্দর ছিল, তাই সাশা কঠিন পথটি বেছে নেয়, যা ব্ল্যাকস্টোন বে থেকে শুরু হয়েছিল। বেতে সে ক্যাম্পিং করতে পৌঁছে যায়, কিন্তু রাত হলেই সে গ্যাস স্টেশনের শিকারীরাও সেখানে চলে আসে, আর এবার তারা সংখ্যায় বেশি ছিল। সাশা বুঝে গিয়েছিল যে তারা আবার তাকে বিরক্ত করবে, তাই সে চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ে এবং গাড়ি লক করে দেয়। তাদের কোনো আজেবাজে কথা সে শোনে না, তবে তারা যদি কোনো বাড়াবাড়ি করে তবে তাদের সাহায্য করার জন্য সাশা পেপার স্প্রে তৈরি করে রেখেছিল। তখন লোকগুলো নিজেদের মতো পার্টি করে রাতেই চলে যায়। তারা চলে যাওয়ার পর সে কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। এরপর সকাল হতেই সাশা প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে তার ছোট নৌকাতে করে বেরিয়ে পড়ে। তীব্র স্রোতেও যেন তার মনে কোনো ভয় নেই, বরং এটাই যেন তার আনন্দ। সে তার অনুশোচনা থেকে বের হতে চায়, টমের স্মৃতিকে বিদায় জানাতে চায়। সে সারাদিন ভরপুর অ্যাডভেঞ্চার করে, কিন্তু যখন সে জঙ্গলের আরো গভীরে চলে আসে তখন একটি স্থানে সে নিখোঁজ হওয়া কিছু মানুষের জিনিসপত্র সাথে তাদের ছবি দেখতে পায়, যেন কেউ এগুলো সাজিয়ে রেখে দিয়েছে। মনে কিছুটা খটকা হলেও সাশা এই বিষয়ে পাত্তা দেয় না। সন্ধ্যা নামার আগেই সাশা তীরের কাছেই তাঁবু খাটায়, তারপর তার ভিজে জামা কাপড় এবং ব্যাগটি কাছেই একটা গাছে ঝুলিয়ে দেয়। ঘুমানোর আগে সে বেনের থেকে কেনা সে জার্কি খেয়ে নেয়। পরদিন সকালে হঠাৎ অদ্ভুত এক আওয়াজে তার ঘুম ভেঙে যায়। এরপর তাঁবু থেকে বেরিয়ে এসে দেখতে পায় তার ব্যাগটি সেখানে নেই, কেউ সেটা চুরি করে নিয়ে গেছে। সে হতাশ হয়ে তাঁবুতে ফিরে গেলে সেখানে একটি বিষাক্ত সাপ দেখতে পায়। ভাগ্য ভালো যে সাপটি তার কোনো ক্ষতি করেনি। এরপর সে কায়েক নিয়ে বেরিয়ে পড়ে। সাশার মন আজ খুব একটা ভালো নেই, তার উপর সেখানের পরিবেশে কেমন জানি একটা গোমট ভাব বিরাজ করছিল। সামনে তীরের কাছে সে একটি রাস্তা দেখতে পায়, যেখানে একটি নৌকো বাঁধা ছিল। পারে নৌকা ফিরিয়ে সাশা সেই রাস্তা ধরে হাঁটা শুরু করে। নির্জন এই জঙ্গলের ভেতর সে একটি ক্যাম্প দেখতে পায়, আর অবশ্যই এখানে কেউ না কেউ রয়েছে, কারণ বাইরেই আগুন জ্বলছিল। সাশা সেখানে বেনকে দেখতে পায়। তার সাথে দেখা হয়। সাশা খুশি হয় এবং সে তাকে জানায় যে তার ব্যাগ চুরি হয়ে গেছে, যেখানে তার ফোন আর খাবার সহ সব প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। বেন জানায় ওটা নিশ্চয়ই কোনো বন্যপ্রাণী নিয়ে গেছে। এরপর বেন সাশাকে সেদ্ধ মাছ খাওয়ানোর প্রস্তাব দেয় এবং দুজন বসে কথা বলতে থাকে। সাশা তার জার্কির প্রশংসা করে এবং জিজ্ঞেস করে এর নাম জেনোস জার্কি কেন রেখেছে। বেন জানায় এটা তার মায়ের নাম, তিনি ছোটবেলায় তাকে অস্ট্রেলিয়া নিয়ে এসেছিলেন। বেন সাশাকে জিজ্ঞেস করে তুমি কায়াকিং কতদিন ধরে করছো। সাশা জানায় বেশি দিন হয়নি। তখন বেন বলে এমনিতে তো তোমার পাহাড় পছন্দ, তাই না? আর এই কথা শুনে সাশা অবাক হয়ে যায়, কিন্তু সে তা এড়িয়ে যায়, কারণ বেন অনেকক্ষণ ধরেই অদ্ভুত সব কথাবার্তা বলছিল। সাশা বেনকে জানায় যে ওই শিকারী লোকগুলো আমার ক্যাম্পিং সাইটেও পৌঁছে গিয়েছিল। বেন বলে হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি ভালোভাবে তাদের সামলে নিয়েছ। বেনের এ ধরনের কথা শুনে সাশা ভয় পেয়ে যায়, কারণ বেনের তো এসব জানার কথা না। আর এখানে কথোপকথন হঠাৎ এক অদ্ভুত মোড় নিয়ে নেয়। বেন নিজেই সাশাকে জানিয়ে দেয় যে রাস্তা বলে দিয়ে সে তাকে নির্জন জায়গায় নিয়ে এসেছে, কারণ তার মনে হয়েছে সাশাকে তার প্রয়োজন হতে পারে। বেনের এই অদ্ভুত কথাবার্তা শুনে সাশা সেখান থেকে চলে যেতে চায়। তখন বেন তাকে আটকাতে চাইলে সাশা বেনের হাতে তার ব্রেসলেটটি দেখতে পায়। সাশা বুঝে যায় যে তাহলে ব্যাগটাও বেনই চুরি করেছে এবং সে একদম ভুল জায়গায় ফেসে গেছে। কিন্তু সাশাকে এই কথা বলতেও হয় না, কারণ বেন নিজেই ব্যাগটি এনে তার সামনে রেখে দেয়। তখনই বেন ভেতর থেকে ক্রসবো অর্থাৎ ধনুক এবং সাশার ফোনটি নিয়ে আসে। ফোনে গান চালিয়ে সে বলে যে এই গানটি শেষ হওয়ার আগে তুমি যত দূর পারো পালিয়ে যাও, কারণ আমি এখন তোমাকে শিকার করতে চলেছি, আর তুমি তো অ্যাডভেঞ্চার পছন্দ করো। বেন আরও বলে যে ব্যাগে আমি তোমার প্রয়োজনীয় সব জিনিসপত্র রেখে দিয়েছি, তবে ফোন আমার কাছেই থাকবে। ব্যাগে কিছু এক্সট্রা জিনিসও দিয়ে দিয়েছি, যাতে আমাদের মোকাবেলা সমানভাবে হয়। এইসব শুনে ভয়ে সাশার রক্ত ঠান্ডা হয়ে যায়। সে ব্যাগ তুলে নিয়ে দৌড়াতে শুরু করে। এইদিকে বেন গানটি শেষ হওয়ার অপেক্ষা করছিল। তার আচরণ দেখে বোঝা যাচ্ছিল সে আসলে কতটা সাইকো। সাশা তার কায়েক নিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে, আর গানটি শেষ হওয়ার সাথে সাথেই বেন তার ক্রসবো নিয়ে দৌড়ে তাকে শিকার করতে ছুটে আসে। সে জঙ্গলের রাস্তা দিয়ে পাগলের মতো সাশার পিছু করতে থাকে। অন্যদিকে সাশা বেনের থেকে দূরে যাওয়ার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন যেহেতু সে শিকার হতে চলেছে এই কথা ভেবেই তার হাত পা অবশ হয়ে আসছিল। সে ঠিকমতো কায়াকিং করতে পারছিল না। ঘাবড়ে গিয়ে ঝর্ণা থেকে পড়ে তার কায়েকটি উল্টে যায়। সে কোনো মতে সাঁতরে ব্যাগ নিয়ে তীরের কাছে পৌঁছে যায় এবং কায়েকটি নদীর স্রোতেই ভেসে যায়। সাশা দ্রুত ভিজে জামাকাপড় ছেড়ে নদীর পাড় ধরে দৌড়াতে শুরু করে। তখন সে এক পরিবারের আওয়াজ শুনতে পায়। সে ভীষণ খুশি হয় এবং সাহায্যের জন্য দ্রুত উপরে উঠে আসে, কিন্তু উপরে গিয়ে দেখে সেই আওয়াজটি আসলে
বেনের ফোন থেকে আসছিল, যেখানে একটি পরিবারের ভিডিও চলছিল যারাই নদীতে আনন্দ করতে এসেছিল, কিন্তু বেন হয়তো তাদের সাথে খারাপ কিছু করেছে। এই পরিবারের মিসিং পোস্টারও আমরা দেখেছিলাম, কার্টার ফ্যামিলি। এখানে বেন সাশাকে কোণঠাসা করে ফেলেছিল, কিন্তু ভাগ্যক্রমে তার তীরের হাত থেকে সাশা অল্পের জন্য বেঁচে যায়। সে আবার দৌড়াতে শুরু করে, কিন্তু বেন উঁচু জায়গা থেকে অনবরত তীর ছুড়ছিল এবং একটি তীর সাশার উড়ুতে গিয়ে লাগে। ফলে সে ঢাল দিয়ে গড়িয়ে আবার নদীতে গিয়ে পড়ে আর নদীর স্রোতে ভেসে যেতে থাকে। সে যে কোনোভাবে এখান থেকে বের হতে চাইছিল। সমস্ত শক্তি দিয়ে সাশা নিজেকে স্রোত থেকে বের করে আনে এবং আবার তীরে উঠে আসে। বেনের ফোনটিও ভেঙে গিয়েছিল। এরপর সে ব্যাগ থেকে একটি টি শার্ট বের করে পরে নেয় এবং শরীরের শক্তি মেটাতে কিছু খাবার খেয়ে নেয়। সাথে পেপার স্প্রেটি তার ব্যাগের সাইডে রেখে দেয়। এরপর ফোনটি সেখানে ফেলে দিয়ে দ্রুত দৌড়াতে শুরু করে, কারণ সে জানত বেন যে কোনো সময় এখানে চলে আসবে। সাশা পাহাড়ের ফাটলগুলোর মাঝ দিয়ে দৌড়াতে থাকে, কিন্তু সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখন সে ফাটল বেয়ে উপরে উঠতে শুরু করে, যা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু সাশার যেহেতু আগে থেকেই বিভিন্ন পাহাড়ে চড়ার অভিজ্ঞতা ছিল, তাই সে শেষ পর্যন্ত ওপর উঠতে সক্ষম হয়। তবে চারপাশে তাকিয়ে সে উঁচু পাহাড় আর জঙ্গল ছাড়া কিছুই দেখতে পাচ্ছিল না। সাশা বুঝে যায় সে কতটা গহীন অরণ্যে চলে এসেছে। পাহাড়ের উঁচু থেকে দূরবীন দিয়ে সে বেনের ক্যাম্পটি দেখতে পায়, যেখানে বেনের নৌকাটিও ছিল। এরপর সে জঙ্গলে তাকিয়ে দেখতে পায় বেন দৌড়ে তার খুব কাছে চলে এসেছে। সে ভয় পেয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। একটু পর আড়াল থেকে সে দেখতে পায় সাইকো বেন তাকে দেখে ফেলেছে। তখন সাশা দ্রুত দৌড়ে সেই ফাটলে নেমে একটি খাঁজের নিচে লুকিয়ে পড়ে। বেন দৌড়ে এসে সাশাকে খুঁজতে থাকে এবং মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের করতে থাকে, যেন তার কাছে এটি একটি খেলা এবং এই খেলা খেলে সে ভীষণ মজা পাচ্ছে। কিন্তু সাশা পাথরের আড়ালে লুকিয়ে থাকায় সেখানে বেন তাকে দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায়। এরপর সাশা উপরে উঠে আসে। সে বুঝতে পারে বাঁচতে হলে অবশ্যই তাকে নদীর পথ ধরে এগোতে হবে, যার জন্য একটা নৌকা প্রয়োজন। তাই সে আবার বেনের ক্যাম্পের কাছাকাছি চলে আসে। সাশা দেখতে পায় বেন সেখানে মনের সুখে স্নান করছে, যেন তার কোনো তাড়াই নেই। পুরো জঙ্গলটাই যেন তার। সে চুপচাপ সাঁতার কেটে তার নৌকার কাছে পৌঁছে যায়, কিন্তু বেন মোটেও অসতর্ক ছিল না, বরং এটাই ছিল তার প্ল্যান। সে নৌকার কাছেই একটা ফাঁদ পেতে রেখেছিল। সে জানতো সাশা পথ হারিয়ে ঠিকই নৌকা নেওয়ার জন্য এখানে আসবে, আর এই সুযোগে বেন দ্রুত এসে তাকে টেনে উপরে নিয়ে আসে। কিন্তু তখনই সাশা তার ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে বেনের মুখে স্প্রে করে দেয়। এরপর সে শিকল খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ক্রসবোর দিকে এগোতে গেলে বেন তাকে টেনে সরিয়ে দেয়। সাশা আরও একবার পেপার স্প্রে মারার চেষ্টা করে, কিন্তু তখন বেন হাতে ক্রসবো নিয়ে সাশার দিকে তাক করে। এরপর বেন সাশার পা সে ফাঁদ থেকে মুক্ত করে। সাশা তখন প্রচণ্ড রেগে গিয়ে তাকে বলে, তুই কি কোনো গেম খেলছিস? বেন জানায় এটা কোনো গেম নয়, এটা একটা রিচুয়াল বা প্রথা। এরপর সে সাশার হাত পা বেঁধে তার আস্তানায় নিয়ে আসে এবং জানায় যে আমি তোমাকে অপশন দিয়েছিলাম, সহজ পথ আর কঠিন পথ। তুমি নিজেই কঠিন পথ বেছে নিয়েছ, যার কারণে এখানে এসে ফেসে গেছ। সহজ পথ বেছে নিলে এতক্ষণে গন্তব্যে পৌঁছে যেতে, আর আমিও তোমাকে কিছুই করতাম না। এই যে স্বীকার করার প্রথা চলছে, এটা এই কারণেই, কারণ সাশা অন্যদের চেয়ে আলাদা। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। সারা রাত বৃষ্টির মধ্যে সে তাকে বাইরে বেঁধে রাখে এবং তার সাথে কথা বলতে থাকে। সে বলে যে প্রথাগুলো খুব জরুরি, সেগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা কে। অনেক উপজাতি তো নিজেদের দাঁত ঘষে ধারালো করে, কারণ বড় হওয়ার জন্য যন্ত্রণা খুব দরকার। পরের দিন সকালে বেন সাশাকে নৌকায় বসিয়ে সেখান থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল। সাশার হাত তখনও বাঁধা ছিল। সফরের মাঝখানে সে জানায় যে তোমার নাম আমি রেঞ্জার স্টেশনের রেজিস্টার থেকে পেয়েছিলাম, আর যখন একটু রিসার্চ করলাম তখন দেখলাম তোমার পাহাড়ের শখ ছিল, কিন্তু ট্রলওয়ালে যা হয়েছে তারপর থেকে সব শেষ হয়ে গেছে। সাশা বলে ওইটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু বেন তা মানতে রাজি ছিল না। তার কথা হলো যে টমি এত অভিজ্ঞ ক্লাইম্বার হওয়া সত্ত্বেও সেইভাবে মারা গেল কি করে। যাই হোক, এর মাঝে নৌকার ভেতরে সাশা একটি মেটাল বার পেয়ে যায়। সে চুপচাপ সেটা তোলার চেষ্টা করে, কিন্তু বেন সেটা দেখে ফেলে। সে সরাসরি তাকে জলের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বাকি পথটা এভাবেই সাশাকে নৌকার সাথে পানিতে টেনে হিস্ট্রি নিয়ে যেতে থাকে, যাতে তার অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। বেন তাকে একটি গুহায় নিয়ে যায়, এমন এক জায়গা যেখানে কোনো সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। এখানে আসার পর সাশা এমন কিছু দেখে যা দেখার পর সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সেখানে কার্টার ফ্যামিলির লাশ ঝোলানো ছিল, নুন মাখিয়ে মাটি থেকে উঁচুতে ঝুলিয়ে রাখা হয়েছে, কারণ বেন এদের মাংস শুকিয়েই জার্কি বানাবে। এখন পর্যন্ত যত মানুষ নিখোঁজ হয়েছে সবার সাথে বেন এটাই করেছে।
তাই আজ পর্যন্ত কারো লাশ উদ্ধার হয়নি। সে জানায় যে এখানকার আদিবাসী উপজাতিদের বিশ্বাস হলো, যদি তুমি তোমার শিকারের আত্মা ক্যাপচার করতে চাও তবে তার লিভার খেতে হবে। কিন্তু সমস্যা হলো এমন স্পিরিটই পাওয়া যায় না যা ক্যাপচার করার যোগ্য। এত মানুষকে শেষ করে ফেললাম কিন্তু আজ পর্যন্ত পাইনি, অথবা বলতে পারি যে আজ পেয়ে গেছি। এতক্ষণে সাশার সাথে যে শিকারের পথটা করা হয়েছিল তা দিয়ে বেন সাশার স্পিরিট চেক করছিল, যা ক্যাপচার করার যোগ্য। কারণ সাশা অনেক লড়াই করেছে, অর্থাৎ বেন এবার সাশার লিভার খেতে চলেছে এবং পরে এর মাংস খুব আয়েশ করে খাবে। বেন তার নকল দাঁত বের করে আসল ধারালো দাঁতগুলো সাশাকে দেখায়, যা দিয়ে সে মাংস খায়। তো এখন আপনারা নিশ্চয়ই পুরো কাহিনী বুঝতে পেরেছেন। বেন কোনো নরখাতক উপজাতি দ্বারা প্রভাবিত। তাদের সম্পর্কে সব জেনে সে তাদের প্রথা এখানে শুরু করেছে এবং প্রথম শিকার বানিয়েছিল নিজের মাকে। মায়ের মাংস দিয়েই প্রথম জার্কি বানিয়েছিল, তাই নামও তার নামে রেখেছিল, জেনস জার্কি। বেনের দাবি, মাকে খেয়ে সে তার মাকে নিজের ভেতরে বাঁচিয়ে রেখেছে। সে আজও তার মায়ের সাথে আছে, আর এমনটাই সে সাশার সাথেও করতে চলেছে, যাতে তার নিজের লড়াই করার সক্ষমতা আরও উন্নত হয়। এইসব শুনে সাশা আর যেন নিজেকে ঠিক রাখতে পারছিল না। বেন তার খুব কাছে চলে আসে, যার সুযোগ নিয়ে সাশা তার কানে কামড় দেয় এবং সে মুক্ত হয়ে হাত বাঁধাবস্থাতেই স্রোতে ঝাঁপ দেয়। বেনও তার পিছনে ঝাঁপ দেয় এবং সাশার দড়িটিকে নিজের সাথে আটকে দেয়, যেন সে তার থেকে পালাতে না পারে। কিন্তু সামনেই ছিল এক উঁচু ঝর্ণা। সেখান থেকে বেন এমনভাবে পড়ে যে একটি পাথরের মাথায় আঘাত লেগে সে অজ্ঞান হয়ে যায়। এর সুযোগ নিয়ে সাশা তার খেলা শেষ করতে চাইছিল। সে একটা বড় পাথর নিয়ে তাকে আঘাত করে এবং তাকে তীরে তুলে এনে তার মনের সমস্ত রাগ মেটাতে থাকে। তবে সাইকো বেন আহত থাকার পরেও সাশার ওপর উল্টো আক্রমণ শুরু করে। সে তার গলা এমনভাবে টিপে ধরে যে সাশা প্রায় মারাই যাচ্ছিল। ঠিক তখনই সে তাকে ছেড়ে দেয়, কারণ এভাবে মারলে তার রিচুয়াল পূর্ণ হবে না। কিন্তু সাশা সুযোগ পাওয়া মাত্রই একটি পাথর হাতে নিয়ে বেনের পায়ে এমনভাবে আঘাত করে, ফলে বেনের পায়ের হাড় ভেঙে বাইরে বের হয়ে আসে। এখন সে আর হাঁটতে পারবে না। সাশাও ভীষণ আহত হয়। এরপর সারা রাত দুজন ওভাবেই শুয়ে থাকে। বেনের হাতে একটি ছুরি ছিল, যাতে সাশা আক্রমণের চেষ্টা করলে সে আটকাতে পারে। কিন্তু সাশা নিজেও ক্লান্ত ছিল, সে নড়াচড়াও করতে পারছিল না। মজার বিষয় হলো এবার বেন চুপ ছিল আর সাশা কথা বলছিল। সে জানায় যে সেদিন পাহাড়ে সে টমির দড়ি ছেড়ে দিয়েছিল। এই ঘটনার জন্য আজও সে অনুশোচনায় ভুগছে, কারণ সে কোনোদিন জানতে পারবে না সে যখন দড়ি ছেড়েছিল তখন টমি বেঁচে ছিল কিনা। টমির মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করে। পরের দিন সকালে সাশা বেনের সাথে একটা ডিল করে যে আমাদের এখনই এই রকওয়াল চড়ে উপরে গিয়ে এখান থেকে বের হতে হবে, নয়তো আমি তোমার মরার অপেক্ষা করতে পারি, কারণ ইনফেকশনে তুমি দ্রুতই মারা যাবে। আমি পরে একাই এটা করে নেব, কিন্তু তোমার কাছে এটাই সুযোগ। সাশার দড়িটি বেন নিজের কাছে আটকে রেখেছিল, এই কারণেই তাকে এই ডিল করতে হয়েছিল। সবকিছু ভেবে বেন রাজি হয়ে যায়। তবে সে তাকে সতর্ক করে জানায়, যদি তুমি আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করো তবে আমি তোমাকেও সাথে নিয়ে পড়ব, কিন্তু যদি ঠিকঠাক উপরে পৌঁছে দাও তবে তোমাকে যেতে দেব। এরপর তারা উপরে চড়ার প্রস্তুতি নেয়। তার কাছে যে হার্নেসটি ছিল তা লাগিয়ে নিয়ে সাশা উপরে চড়তে শুরু করে। বেনও সে একই হার্নেসে যুক্ত ছিল। তো কিছুটা উচ্চতায় পৌঁছানোর পর সে সুযোগ বুঝে হার্নেসটি বেনের থেকে আলাদা করার চেষ্টা করে। বেনের সন্দেহ হয় সে দড়ি টেনে তাকে নিচে ঝুলিয়ে দেয়। সাশা জানায় সে হার্নেসটি রিসেট করছিল। এরপর সে আবার চড়তে শুরু করে এবং ওপরে একটি খারাপ বাঘ চলে আসে, যা পার হয়ে উপরে যাওয়ার পর বেন তাকে দেখতে পাচ্ছিল না। সে আড়ালে গিয়ে বেনের দড়িটি এবার একটি মরা ডালের সাথে বেঁধে দেয় এবং নিজের কোমর থেকে হার্নেসটি আলাদা করার চেষ্টা করে। তবে বেন তাকে দেখে ফেলে এবং হার্নেস টেনে তাকে নিচে ফেলার চেষ্টা করে, কিন্তু বেনের টানার কারণে সাশার কোমর থেকে হার্নেসটি লুজ হয়ে খুলে নিচে পড়ে যায় এবং এবার তাদের মধ্যে সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়। এরপর সাশা সে দড়িটি খুলে দেয় এবং বেন নিচে পড়ে মারা যায়। তবে বিপদ এখনো কাটেনি। সাশা এখনো নিরাপদ ছিল না। তাকে এখন কোনো সেফটি হার্নেস ছাড়াই রকওয়াল বেয়ে চূড়ায় পৌঁছাতে হবে। সামান্য ভুল হলেই সেও মারা যাবে। চূড়ার উপরের পাথরটি সামনের দিকে হেলে আছে। সেদিন টমির সাথে এমন একটি বাঘ কয়েকবার চেষ্টা করেও সে পার হতে পারেনি। তবে আজ তার মনে এক অদম্য শক্তি জেগে উঠেছে। নিজের সর্বোচ্চ চেষ্টায় কোনো সেফটি গিয়ার ছাড়াই সে অবশেষে শিখরে পৌঁছে যায়। এরপর সেখানে বিশ্রাম নিয়ে সে জঙ্গলের রাস্তা ধরে হাঁটা শুরু করে। তখন একটি গাড়ি এসে তাকে উদ্ধার করে। তারপর সাশা ব্ল্যাকস্টোন বে থেকে নিজের গাড়ি নিয়ে সে সরাসরি রেঞ্জার স্টেশনে পৌঁছে যায় এবং রেঞ্জারকে সেই স্থানটির ব্যাপারে সমস্ত তথ্য জানিয়ে দেয়, যেখানে নিখোঁজ মানুষগুলোর দেহাবশেষ পাওয়া যাবে। এরপর সরকারি বাহিনীর লোকেরা সেখানে পৌঁছে যায়। শেষ মুহূর্তে সাশা সমুদ্রের পাড়ে গিয়ে
টমের সেই লাকি কম্পাসটি সমুদ্রের জলে ভাসিয়ে দেয় এবং টমের স্মৃতিকে তার জীবন থেকে বিদায় জানায়। আর এখানেই সিনেমাটি শেষ হয়। ধন্যবাদ সবাইকে।